আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন, এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন, অথবা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন, আবার দাড়ি দিয়েও শেষ করতে পারেন। সিদ্ধান্ত আপনার, আপনি কোন বাক্যটি কিভাবে পছন্দ করবেন বা কোন জ্যোতি চিহ্নটি ব্যবহার করবেন। বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা, তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে, মাঠে নামছে। দেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সংগঠন, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেরা ঠিকানায় ঠিক মতো ঘুমাতে না পারলেও, থাকতে না পারলেও, তারা অনেক বাধা পেরিয়ে একে একে জড়ো হতে শুরু করেছেন, সংঘবদ্ধ হচ্ছেন, দলীয় সভাপতির ফাইনাল ডাকের অপেক্ষায় আছেন। এগুলো আমার কথা নয়, আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এসব কথা জেনেছি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একেবারে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছেন তিনি, এটি পড়ে আপনাদের কি মনে হয়েছে? আমি যেটুকু পর্যবেক্ষণ দেখলাম বিভিন্ন জনের, তাতে সাক্ষাৎকারটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের দেশে তেমন প্রচার পায়নি, নানান কারণ আছে। বিশ্ব মিডিয়ায় কিন্তু এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে। এগুলোকে আপনি ধরতে পারেন যে রাজনীতির এই সময়ের সিম্পটম, মানে রাজনীতি যে খোলা হওয়ার মতো হয়ে উঠছে, এটি তার একটি ইঙ্গিত, এভাবে আপনি ধরতে পারেন। শেখ হাসিনা ইতিমধ্যেই একাধিকবার নিজে স্পষ্ট করেছেন তিনি পদত্যাগ করেননি। কথাগুলো কেন বলছি, পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবেন। তিনি বলছেন সাংবিধানিকভাবে তিনি এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। ভারত সরকারের কাছে যে সম্মান, যে প্রটোকল তিনি পাচ্ছেন, তা এই দাবিকেই আসলে সমর্থন করছে। এছাড়া আমাদের দেশের অনেক সংবিধান বিশেষজ্ঞ এই বিষয়ে ইতিবাচক কথা বলেছেন। আমি এই সংবিধান বিশেষজ্ঞদের বা ব্যারিস্টার সহ বিভিন্ন আইনজীবীর রেফারেন্স নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম বেশ আগে, অনেক লোক সেটি পছন্দ করেছেন। যাই হোক, সে আলোচনা না যাই, এখন আসলে অপেক্ষাটা এইরকম আওয়ামী লীগের নেতাকর্মীদেরও, সাধারণ মানুষেরও, যে সত্যি সত্যি সংবিধান বিশেষজ্ঞরা চূড়ান্ত ফয়সালায় কি বলেন। কারণ অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া, অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া, এগুলো নিয়ে বিতর্ক যে হচ্ছে, এটি কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যেই শুনেছেন। 2-3 দিন আগে পত্রিকায় পড়লাম, সম্ভবত জনকণ্ঠে, কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বৈঠক করেছেন, 20, 25, 26 জনের কথা বলেছেন। অনেক কথা সেখানে বলা হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। কি বলেছে সেখানে? বলা হচ্ছে দেশে ফেরার এবং এই সময়ের রাজনীতির কাঠামো এবং পরিকল্পনা চূড়ান্ত করবার জন্য তারা ওই বৈঠকে বসেছেন, এবং এই বৈঠককে বেশ বড় বলে অভিহিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। মানে নেতারা বড় বড়, অনেক অনেক নেতা, কয়েকজন নেতা বৈঠক করেছেন, সেই হিসাবে হয়তো এটি বড়। বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে। এরকম কিছু যে আসলে চলছে, এটা আবার আমি ধারণা করতে পারি। কিভাবে পারি? সেটা হচ্ছে সরকারের যে একাধিক গোয়েন্দা সংস্থা আছে, তারা বিভিন্ন সময় যে রিপোর্টগুলো দেয়, সেগুলো নিয়ে যখন এখানে সেখানে আলোচনা হয়, টক শোতে, সোশ্যাল মিডিয়াতে, তা থেকে বোঝা যায়। এবং এটা নিয়ে সরকার যে বেচাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়, টেনশনে পড়ে যায়, সেসব দেখেও কিন্তু বোঝা যায় যে গোয়েন্দার রিপোর্টে আসলে খুব বেশি সরকারের জন্য ইতিবাচক কিছু লিখেনি, সেটি হয়তো আওয়ামী লীগের পক্ষেই গেছে বা যায়। কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন। এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেনই, এটি স্বাভাবিক। এদিকে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে, আপনারা জানেন, আইসিটিতে। কি রায় হবে? আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষের বা এই মামলার আসামিদের পক্ষের যে আইনজীবী, তার ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ আসলে সবকিছুতে পানি ঢেলে দিয়েছে। সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে। এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে, এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে। যাক, এ নিয়ে আর বেশি আলোচনা না করি। আগামী দিনের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলার পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে, যা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে খেলতে চাইছে, এগোতে চাইছে সামনে, সেটা কি? তারা তাদের দলীয় নেতা কর্মীদের, দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত 15 মাসে ইউনূস সরকার আসলে কি করেছে, সাধারণ মানুষের জীবনমানকে কোন পর্যায়ে ছিল কোথায় নামিয়ে এনেছে, ব্যবসা বাণিজ্যে কোথায় কিরকম ধস হয়েছে, বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে, পুঁজিবাজার কিভাবে ধ্বংস হয়েছে, এরকম অনেক কিছু আছে। এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগ এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে।
মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী লীগের রাজনীতির, আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালে 15.5 বছরের গৌরবগুলো, সাফল্যগুলোর কথা। মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে, দেশের মানুষের জন্য কি করেছে, অনেক বলবার আছে। তারা যে তথ্য আমি পেয়েছি, বিস্তারিত যাচ্ছি না, শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো শুনে রাখুন। এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট, তারা তাদের সাফল্যের কথাগুলো বলবেন, দেশের অনেক মানুষই এখন নিজে থেকে এই তুলনাটা করছে। সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন, কান পাতুন, বুঝতে পারবেন। এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে আওয়ামী লীগ যা বলতে চায় বা বলতে চাচ্ছে, জনগণই আসলে এখন সে কথাগুলো বলতে শুরু করেছে। এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানে গত বছরের পট পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা গ্যাপ হতেও পারে। তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে, সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে। এবং যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, ওই সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটি নিয়ে তোলপাড়, মিডিয়ায় তোলপাড়, জনমনে তোলপাড়, আমরাও হতবাক হয়েছি, 1400 মানুষ মেরেছে, স্নাইপার রাইফেল ইউজ করেছে, এটা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, 7.62 মিটার যে আপনার যে গুলির কথা বলা হয়েছে, সবকিছু মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল। এবং ওইটাতে যেসব তথ্য এসেছিল, যেগুলো আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা করে দেওয়ার মতো অবস্থায় গিয়েছিল, বিলম্বে হলেও আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন, একেবারে পয়েন্ট ওয়াইজ চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে, এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন। এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন, এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয়, তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেস্তে যায়, এটি যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে। এবং এটি আওয়ামী লীগের জন্য আগামী দিনে একটা রক্ষা কবচ হয়ে উঠতে পারে, এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা। আপনারা আবার জানেন যে অতি সম্প্রতি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে, খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে, এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে, নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে। এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনূস সরকারের জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে ব্যক্তি ইউনূসের জন্য এটি অনেক বড় ধাক্কা। আপনারা আওয়ামী লীগের মিছিল নিয়ে দেখছেন, অনেকেই কথা বলছেন, আমি দু একটি কথা বলবো। আওয়ামী লীগের মিছিলগুলোতে আসলে মিছিলগুলো সামলাতে পারছে না ইউনূসের পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীও। একটা ক্লিপে দেখলাম সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন, আওয়ামী লীগ মিছিলে গগনবিদারী স্লোগান তুলছে, তারা কিন্তু নির্বিকার, কিছু করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরুয়াত, অনেক কিছুই নাকি সামনের দিনগুলোতে ঘটতে চলেছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য, নির্দেশনা, এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন, এটি আপনার মনে হবে। তিনি দিল্লি থেকে এক একটি বয়ান দেন, আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে, তখ্তে তাউস কেঁপে ওঠে, এটাই আমরা দেখছি। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সরকার প্রধানের দায়িত্ব পালনকালে, যে 15.5 বছর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, তার দলের পেছনে তার শরিক দলের নেতাদের সঙ্গে সময় দিতে পারতেন না, নিজের দলের নেতা কর্মীদের সঙ্গে আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। এখন কিন্তু তিনি পারছেন। 16 বছরে দলের নেতাকর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল, এখন সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে, এনজিওর মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুটাম দেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তারা মনে করছেন। আওয়ামী লীগের এক নেতা আমাকে বললেন, শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগ, ছাত্রলীগ অনেক এগিয়ে আছে। তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষেরও মনে দাগ কাটছে, মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের লড়াই, বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন, এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে দিতে পারছেন না। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে, এর পুরো কৃতিত্ব কিন্তু আমি
অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই। তারা যদি ৩২ নম্বরকে এভাবে গুড়িয়ে না দিতেন, মানে নীরব না থাকতেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের সহমর্মিতাটা এত দ্রুত পেত বলে আমি মনে করি না। আমার ধারণা ভুল হতে পারে, এটি আমার বিশ্লেষণ। ৩২-এর ভাঙা প্রতিটি ইট সুরকি যে এভাবে এত দ্রুত প্রতিবাদের শক্ত হাতিয়ার হয়ে উঠবে তা সরকারের কেউ নিশ্চিতভাবেই আমি জানি তারা ভাবেনি। তারা শুধু দেখেছে, তারা শুধু ভেবেছে এত আয়োজন করে ৩২ নম্বর ভাঙা হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কেউ মুখ পর্যন্ত খুললো না। অনেকে ৭৫-এর ১৫ই আগস্টের মানে স্মৃতি পর্যন্ত এর সঙ্গে তুলনা করলো, কিন্তু তারা দেখেনি, তারা পড়তে পারেনি, তারা বুঝতে পারেনি ভেতরে ভেতরে কি চাপা কষ্ট এবং ক্ষোভ সেদিন ছড়িয়ে গেছে দেশব্যাপী। আমার ধারণা সেই ক্ষোভটাকেই কাজে লাগাতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ওই যে সবাই বলেন, আমরা বলি, আপনি বলেন, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে। এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না। আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব, বড় হয়ে যাচ্ছে, এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর। সেটি কি, আওয়ামী লীগের মিছিলে যখন ইউনূস বাহিনী লাঠিসোঁটা, রাইফেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে হামলা চালায়, মানে এলোপাতাড়ি গ্রেপ্তার করে, তখন আশপাশের জনগণ, রোড সাইডের জনগণ, বাসাবাড়ির জনগণ, দোকানপাটের জনগণ, তারাই আওয়ামী সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেওয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। যাই হোক, এটি তো তাদের দলীয় কর্মীরা করেছে, কিন্তু এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে, তারা গেরিলা কায়দায় বাকি কাজ সম্পন্ন করছে। এটা রীতিমতো একটা নয়া টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে, রাজপথের মিছিলে রাজনীতিতে। এদের নাম দেওয়া হয়েছে হাসিনা সেনা। বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেবে। মেটিকুলাস প্ল্যান তো আমাদের কাছে অনেক পরিচিত। গত বছর মানে মোহাম্মদ ইউনূস এটি জাতিসংঘে গিয়ে বলেছিলেন একটি অনুষ্ঠানে, তারপর থেকে এটি নিয়ে আসলে রাজনীতি আবর্তিত হচ্ছে, আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে। এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং কারণ বলা হচ্ছে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান নয়, এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। দেখা যাক কার মেটিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সকলকে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড়। আন্তর্জাতিক অপরাধ আদালত যেখানে বিচার হয় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের, সেই আদালতে এখন উঠেছে বাংলাদেশের নাম। লন্ডনের ব্যারিস্টার স্টিফেন পাওয়েলস দায়ের করেছেন একটি আর্টিকেল 15 কমিউনিকেশন, যেখানে সরাসরি অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের শত শত কর্মী সমর্থকদের হত্যা, নির্যাতন এবং অবৈধভাবে কারাগারে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থনে। অভিযোগটি যদি গ্রহণ করা হয় তাহলে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ফৌজদারি তদন্ত। আজ আমরা বিশ্লেষণ করব এই অভিযোগের আইনি ভিত্তি, আন্তর্জাতিক এবং বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য প্রতিক্রিয়া। 2025 সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে জমা পড়েছে এক আর্টিকেল 50 কমিউনিকেশন, যাতে বলা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সংঘটিত সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্ত করা হোক। এই অভিযোগপত্র দাখিল করেছেন স্টিফেন পাওয়েলস। তিনি লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিশিষ্ট ব্যারিস্টার। তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়েও কাজের জন্য বিখ্যাত। অভিযোগের কেন্দ্রবিন্দু জুলাই 2024-এর পরবর্তী সময়কাল। সে সময় বাংলাদেশ জুড়ে চলছিল গণবিক্ষোভ, যার পরিণতিতে পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অভিযোগপত্র বলা হয়েছে এর পরের মাসগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী বলে সন্দেহ করা শত শত মানুষকে হত্যা করা হয়েছে, মারধর করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, অনেকে আর ফিরে আসেনি। 400 নেতাকর্মী হত্যা করা হয়েছে, বহুজনকে পিটিয়ে খুন করা হয়েছে বলে ওই অভিযোগপত্রে বলা হয়।
এতে আরও বলা হয় 25 জন আওয়ামী লীগ নেতাকর্মী হেফাজতে মৃত্যুবরণ করেছেন, তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডেভিড হান্ট নামে এক অভিযান শুরু করে। সরকারের ভাষায় এটি ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিযান, কিন্তু অভিযোগপত্রে বলা হয়েছে এটি ছিল রাজনৈতিক প্রতিশোধমূলক দমননীতি, যেখানে 12 দিনের মধ্যে 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, বিচারক, সাংবাদিক, এমনকি সাংস্কৃতিক ব্যক্তিরাও। অনেককে কোনো অভিযোগ ছাড়াই মাসের পর মাস আটক রাখা হয়েছে। বাংলাদেশ 2010 সালের মার্চে রোম স্ট্যাটিউট এ স্বাক্ষর করে এবং জুন থেকে তা কার্যকর হয়। এর মানে বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত যে কোনো অপরাধ যদি তা মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তদন্ত করতে পারে। রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15-এ বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা সংগঠন আদালতের প্রসিকিউটরকে একটি আবেদন জমা দিতে পারে, যাতে বলা হয় অমুক দেশে অমুক অপরাধ ঘটেছে, তদন্ত দরকার। অভিযোগপত্রে যুক্তি দেওয়া হয়েছে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে, যার মধ্যে 3টি অপরাধ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে: 1 হত্যা, 2 অবৈধ কারাবন্দী করা এবং 3 রাজনৈতিক নিপীড়ন। ব্যারিস্টার পাওয়েলসের দল বলছে বাংলাদেশে এসব অপরাধের ন্যায় বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই, কারণ অন্তর্বর্তী সরকার নিজেই অভিযুক্ত। ফলে ICC একমাত্র আন্তর্জাতিক ফোরাম যেখানে এর তদন্ত সম্ভব। অভিযোগপত্রে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে, তা হলো ইনডিমিনিটি আদেশ, যা 2024 সালের 14 অক্টোবর জারি করে অন্তর্বর্তী সরকার। তাতে বলা হয় যেসব ছাত্র এবং নাগরিক 15 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না। কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে এমন একতরফা ইনডিমিনিটি হলো রাজনৈতিক পক্ষকে দায় মুক্তি দেওয়ার ঘোষণা, যা রাষ্ট্রের নীরব সমর্থন নির্দেশ করে। অভিযোগপত্রে বলা হয়েছে এটি ছিল দায় মুক্তির প্রাতিষ্ঠানিক রূপ, যা অপরাধীদের উৎসাহিত করেছে আরও সহিংসতা করতে। এখন প্রশ্ন, ICC কি সরাসরি তদন্ত শুরু করতে পারে? প্রক্রিয়াটি এমন যে প্রথমে প্রসিকিউটরকে আর্টিকেল 15 কমিউনিকেশন পরীক্ষা করতে হয়। এতে পর্যাপ্ত ভিত্তি থাকলে তিনি প্রাথমিক তদন্ত শুরু করেন। তারপর যদি মনে হয় যৌক্তিক কারণ আছে, তাহলে আদালতে প্রাক বিচার বিভাগের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক ওয়ারেন্ট জারি করা হতে পারে এবং অভিযুক্তরা বিদেশে যে কোনো দেশ থেকেও আটক হতে পারেন। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নজর কাটছে। মানবাধিকার সংস্থাগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফোর্টিফাই রাইটস ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কিন্তু এবার যদি ICC আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ফৌজদারি তদন্ত। পাশাপাশি ভারতের ভূমিকাও আলোচনায় এসেছে, কারণ ডেভিড হান্টের সময় ভারত সরকারের নীরব অবস্থান কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এই পুরো ঘটনার মধ্যে দুটি প্রশ্ন সামনে আসে। এক, মানবাধিকার লঙ্ঘনের বিচার কি কেবল রাজনৈতিক অস্ত্র, নাকি এটা আসলে ন্যায় বিচারের পথ? বিশেষজ্ঞদের মতে আর্টিকেল 15 কমিউনিকেশন মানে ICC এখনই ব্যবস্থা নেবে তা নয়, কিন্তু এটি একটি শক্তিশালী সংকেত যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিশোধ ও সহিংসতা আন্তর্জাতিক নজরদারিতে এসেছে। যদি ICC তদন্ত শুরু করে, তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের উপর বাড়বে আন্তর্জাতিক চাপ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা ভ্রমণ নিষেধের মুখে পড়তে পারেন, আর আওয়ামী লীগ এই তদন্তকে তাদের রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে যদি ICC প্রসিকিউটর অপর্যাপ্ত প্রমাণ বলে আবেদনটি প্রত্যাখ্যান করেন, তবে তা অন্তর্বর্তী সরকারের জন্য বড় রাজনৈতিক জয় হবে। মানবাধিকার ও ন্যায় বিচার এই দুটি শব্দই বাংলাদেশের রাজনীতিতে বহুবার উচ্চারিত হয়েছে, কিন্তু বাস্তবে রয়ে গেছে এক ধোঁয়াশায়। আজ প্রশ্ন একটাই, যদি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে ওঠে নতুন শাসনের ভিত্তি, তবে কি আমরা সত্যি ভিন্ন এক বাংলাদেশ করছি, নাকি পুরনো অন্যায়ের জায়গায় নতুন অন্যায় বসাচ্ছি?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।